হ্যালো দিয়া। বলুন। মা আপনাকে কিছু বলেছে? আগামীকাল থেকে আপনাকে একাডেমি যেতে হবে। আচ্ছা। আপনি নাচের মুদ্রাগুলো প্র্যাকটিস করুন, আগামীকাল ইন্টারভিউ নিবে। আচ্ছা। পিনপতন নীরবতা। দিয়া চায় সিয়াম আরও কিছুক্ষণ কথা বলুক, হয়তো সিয়ামও চায় দিয়া কথা বলুক। সিয়াম কি চায় সেটা শুধু সিয়ামই জানে। দিয়া আশা ছেড়ে দিয়ে কান থেকে ফোনটা নামিয়ে নিয়ে নিল। দিয়া, বলেন। আপনার ওপাশে বেড ড্রয়ারে ঘুঙুর রাখা আছে, নাচের সময় লাগবে। দিয়া বেশ বুঝতে পারছে সিয়াম সরাসরি দিতে অস্বস্তি বোধ করছিল, তাই ফোন দিয়ে বলল। দিয়া খুব খুশি, একটু হলেও নিজের মায়ায় বাঁধতে পেরেছে সিয়ামকে। দিয়া বলল, ধরিয়া রাখিও প্রিয় তোমার হৃদয়ের পিঞ্জিরার মন্দিরে। আমি পিঞ্জিরাবদ্ধ হতে চাই সিয়াম। চিরকুটের প্রথমে প্রিয় লিখে শুরু করতে চাই, চিৎকার করে বলতে চাই প্রিয় আমার। সেদিন বলবো যেদিন থাকবে না তোমার কোনো পিছুটান, নির্দ্বিধায় আবদ্ধ করতে পারবে আমাকে তোমার বাহুডোরে। সিয়াম, ভালোবাসি। কি করে তোমায় ভালোবাসলে তুমি আমার হয়ে যাবে? সিয়াম সন্ধেবেলায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বারান্দায় সময় পার করলো। সিয়াম ড্রয়িং রুমে টিভি দেখতে লাগলো। সচরাচর সিয়াম এটা করে না। সিয়াম নিজের রুমেই টিভি দেখে। নিশাদ যখন ওর জীবনে ছিল তখন সেই প্রাণোচ্ছল সিয়াম বাসার প্রতিটা মানুষকে নিয়ে টিভি দেখতে বসত। আর এখন একটা ভাবনশীল সিয়াম, যাকে দেখলে মনে হয় আগা থেকে মাথা পর্যন্ত শুধুই নীরবতা দ্বারা তৈরি কোনো একটা রোবট। রাতে খাবার খেয়ে সবাইকার রুমে চলে গেল। সিয়াম আজ অফিস থেকে আসার সময় সাথে করে একটা অ্যালকোহল নিয়ে এসেছে। ফ্রেশ হয়ে সেগুলো পান করতে বারান্দায় চলে যাবে। সিয়াম ওয়াশরুমে যেতেই দিয়া বাইরে থেকে লক করে দিল। বেশ সময় করার পর ওয়াশরুমের দরজা খুলে দিল দিয়া। সিয়ামের নাক মুখ দেখে দিয়া বোঝার চেষ্টা করছে সিয়াম রাগ করলো নাকি বিরক্ত হলো, কিন্তু সিয়ামের মুখের মানচিত্র দেখে কিছুই তো বুঝতে পারেনি দিয়া। সিয়াম স্বভাবসুলভ খাটের নিচ থেকে বোতল বের করলো। সিয়াম দেখলো বারান্দার দরজা লক করা। সিয়াম দরজা খোলার আগে দিয়া পিছন থেকে ডাক দিল, সিয়াম শুনুন। সিয়াম পিছন ফিরে দিয়ার দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। দিয়া সিয়ামের কাছে গিয়ে বলল, আপনার চোখটা একটু বন্ধ করুন। সিয়াম ভ্রু কুঁচকে দিয়ার দিকে তাকালো। এবার দিয়া বলল, আপনি তো অনেক লম্বা, আমি তো আপনার চোখ ধরতে পারবো না, প্লিজ চোখটা বন্ধ করুন। সিয়ামের কি হলো কে জানে, ও চোখ বন্ধ করলো। দিয়া দরজা খুলে বলল, এবার খুলুন। সিয়াম চোখ খুলে দেখলো বারান্দায় মোমবাতি দিয়ে সাজানো ছোট্ট টেবিলের ওপরে দুইটা বড় অ্যালকোহলের বোতল, 2.5 ইঞ্চি দুইটা ছোট ছোট গ্লাস। এ যেন মদ্যপান করার আসর, তবে সাজানোটা সুন্দর হয়েছে। দিয়া খুশি হয়ে বলল, ধন্যবাদ আমার জন্য এত কিছু করার জন্য। দিয়া এবার বুঝতে পারল না সিয়াম অবাক হয়েছে কি হয়নি। দিয়া মনে মনে ভাবছে, একটু অবাক হলে খুব বেশি কি ক্ষতি হতো? মানুষটা ভাবলেশীন। একটা দীর্ঘশ্বাস ফেলে দিয়া সিয়ামের পাশে বসে। সিয়াম আকাশের দিকে তাকিয়ে ছোট্ট গ্লাসটা ধরে বসে আছে। দিয়া বেশ আগ্রহ নিয়েই বলল, আমি একটু খাই। সিয়াম দিয়ার দিকে তাকিয়ে আবারও নিচের দিকে মাথা দিয়ে বলল, রিয়েলি? দিয়া মাথা নাড়ায়, অতপর সিয়ামের হাতের গ্লাসটা দিয়াকে দেয়। দিয়া তো খুশিতে আত্মহারা হয়ে সেটা মুখে দেয়। কিছুক্ষণ পরে মুখের কিছুটা অ্যালকোহল সিয়ামের দিকে ছুঁড়ে বলল, ছি, এটা কেমন? সিয়াম উঠে গিয়ে টি শার্ট চেঞ্জ করলো। ফিরে এসে দেখলো দিয়া গ্লাস নয়, বোতলে চুমুক দিয়ে খাচ্ছে। সিয়াম তাড়াতাড়ি করে দিয়ার থেকে বোতলটা কেড়ে নিল। দিয়া অন্য বোতলটায় চুমুক দিল। করছেনটা কি দিয়া? দিয়া বোতলটা নামিয়ে পড়ল। আপনি করে কেন বলেন? তুমি করে বলবেন আমাকে। সিয়াম আর কিছু বলল না। দিয়ার খেতে ইচ্ছা হচ্ছে, খাপ। দিয়া ঢুলুঢুলু করে সিয়ামের গা ঘেঁষে বসলো। দিয়া এবার বলল, সিয়াম এখনো ভালোবাসেন নিশাদ আপুকে, তাই না? নিশাতের নাম শুনে অবাক চোখে তাকালো দিয়ার দিকে। তবে কি দিয়া নিশাতের সম্পর্কে সব জানে? দিয়া আবারও বলল, নিশাদ আপু অনেক ভাগ্যবতী, আর আপনিও অনেক ভাগ্যবান। নিশাদ আপু আমাকে ভালোবেসে পৃথিবী ছেড়েছে, আর আপনি নিশাদ আপুকে ভালোবেসে বেঁচেও মরে আছেন। আমি জানি আত্মহত্যা মহাপাপ বলেই আপনি জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন। আত্মহত্যা করতেন, শুধু পরিবারের জন্য পারছেন না। সিয়াম চুপচাপ শুনছে। দিয়া আরেক চুমুক খেয়ে বলল, সিয়াম আমি নিশাত আপুর মতো করে না, আমি আমার মতো করে আপনাকে ভালোবাসতে চেষ্টা করছি। কিছুক্ষণ থেমে বলল, সিয়াম আপনি আমাকে তুমি করে বলবেন,
আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন তা 4 দেয়ালে বন্দি থাক। আপনি প্রাণোচ্ছল মানুষ ছিলেন। আপনার পরিবর্তনের জন্য মা বাবা ভেঙে পড়েছে। আমাদের সম্পর্ক যেমন থাকুক, তাদের সামনে স্বাভাবিক দেখাবেন। সিয়াম চুপচাপ শুনছে। দিয়া আবারও বলল, আপনি নিশাত আপুর জন্য একা কষ্ট পাচ্ছেন, আর আপনার জন্য গোটা পরিবার কষ্ট পাচ্ছে। আমি আপনাকে বলছি, কিছু করতে বলছি না, আপনি ভেবে দেখবেন। দিয়া বোতলটা শেষ করলো। মাতাল হয়ে গেছে এটা সিয়াম বেশ বুঝতে পারছে। এই সিয়াম। বলুন। সিয়াম, ভালোবাসি। নিশাত আপু আর তোমার মাঝে কখনো আসবো না, যতদিন না ভালোবাসবে তুমি। বলো না সিয়াম, কি করে ভালোবাসবো তোমায়? সিয়াম কিছু বলল না। কি বলবে? বলার মতো তো কিছুই নেই। দিয়া বেশ পছন্দ করে হেসে উঠল। সিয়াম অবাক হচ্ছে, কতই বা বয়স হবে দিয়ার, আর কতটা ম্যাচিওর। বাঙালি মেয়ে কারোর স্বামীর ভাগ দিতে চায় না। আর দিয়া দিয়া আবারও বলল, এই সিয়াম, আমার না আকাশে উঠতে ইচ্ছে করছে। তুমি কখনো আকাশে উড়েছো? না। চলো না সিয়াম, আমরা একসাথে আকাশে উড়ি। সিয়াম বুঝতে পারছে দিয়ার নেশা চলে গেছে। দিয়া ঘুমাতে চলুন। না, আমি যাব না, আমি এখানে থাকবো। আপনার নেশা হয়ে গেছে। পাখিটা দুটোকে কবে এক করে দিবেন? জানি না। আমি জানি, যেদিন তুমিও আমাকে ভালোবাসবে সেদিন পাখি দুটোকে এক করে দিবে, তাই না? সিয়াম চুপ। দিয়া সিয়ামের গাল দুটো টেনে দিল, চুলগুলো এলোমেলো করে দিল। জানো জামাই, তুমি অনেক কিউট। ঘুমাতে চলুন। কবিতা শুনবেন সিয়াম? না। শুনুন না কবিতা। সিয়াম জানে এখন কবিতা, গল্প, গান সবই আবোল তাবোল বাকুয়াস শুধু। দিয়া সিয়ামকে আর কিছু বলতে না দিয়ে শুরু করলো। এই সিয়াম, শোনো না গো, আমি একটা কবিতা আবৃত্তি করি। তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মুদিত দু নয়নে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো নির্মল উজ্জ্বল ক্লান্ত, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখ সুখে, এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, তুমি নব রূপে এসো প্রাণে। বা আপনি তো খুব সুন্দর আবৃত্তি করেন। আমি নবরূপে নিত্য নতুন রূপে চাই তোমাকে সিয়াম। ঘুমাতে চলুন। কোলে করে নাও, না হলে যাব না। সিয়াম চুপ করে আছে। দিয়া হেসে সিয়ামের কাছে গেল। সিয়ামকে অবাক করে দিয়ে দিয়া সিয়ামের গালে চুমু খেলো। নিতে হবে না, চলো। সিয়াম স্বস্তি পেল। দিয়া সিয়ামের এক হাত জড়িয়ে ধরে খাটে এলো। সিয়াম দিয়াকে খাটে বসিয়ে ওপাশে শোয়ার জন্য গেল। দিয়া উচ্চস্বরে কেঁদে দিল। কি হয়েছে দিয়া, কাঁদছেন কেন? দিয়া কেঁদেই চলেছে। সিয়াম প্রশ্ন করল, বলুন আমাকে। তুমি আমাকে একটুও ভালোবাসো না, একটু আদর করো না। কে বলেছে আদর করি না? করছি তো। সিয়াম দিয়ার চুলগুলো এলোমেলো করে দিতে লাগলো। দিয়া কিটকিটিয়ে হেসে উঠল, হাতে তালি দিয়ে বলল, আমার বর আমাকে আদর করেছে। সিয়াম হালকা হাসলো। দিয়া সিয়ামের কপালে চুমু দিল। রোজাকে বলবো আমার বর আমাকে আদর করেছে। আচ্ছা, এখন ঘুমান। সিয়াম দিয়ার শরীরে কাঁথা দিয়ে দিল। দিয়া ফেলে দিল ওটা। দিয়া পাশেই শুয়ে পড়ল সিয়ামের। দিয়া বিছানা থেকে নেমে যেতে নিল। সিয়াম হাত ধরে বলল, কোথায় যাচ্ছেন? আমার বর আমাকে আদর করে রোজাকে বলতে যাচ্ছি। এখন কোথাও যেতে হবে না। রোজা বলবে আমার বর আমাকে আদর করে না। ওদের না বললে ওরা জানবে না তো। কোনো দরকার নেই। আমি যাব। দিয়া এবার কেঁদে দিল। এক প্রকার জোর করেই সিয়াম দিয়াকে আটকে রাখলো বিছানায়। জড়িয়ে ধরবে? তাহলে যাব না। সিয়াম চুপ। দিয়া সিয়ামকে জড়িয়ে ধরল। সিয়ামের অস্বস্তি হচ্ছে খুব। সিয়াম, ভালোবাসি বলো না, কি করে ভালোবাসলে তোমায় তোমার মনে জায়গা করে নিতে পারবো? অতপর ঘুমিয়ে পড়ল দিয়া। সকালে সিয়াম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হতে লাগলো। আর চোখে দিয়ার দিকে তাকালো। দিয়া এখনো ঘুমে বিভোর। সিয়াম টাই বাঁধার সময় দিয়া আড়মোড়া হয়ে উঠল। সিয়াম টাই বেঁধে দিয়ার কাছে গেল। দিয়া চোখ ডলতে ডলতে সিয়ামের দিকে তাকালো। দিয়াকে অবাক করে দিয়ে সিয়াম দিয়ার কাছে গিয়ে বসলো। বেড বক্সের ওপর থেকে এক গ্লাস লেবুর শরবত দিয়ার মুখের সামনে নিয়ে বলল, এই নাও, এটা খাও। দিয়া খুবই অবাক হয়ে হাঁ করলো। সিয়াম বলল, আমি হা করতে বলিনি, খেতে বলেছি। আমি খাবো না। খেলে ভালো লাগবে, ম্যাচ ম্যাচ কমে যাবে। আমি খাবো না বলছি তো। সিয়াম জোর করে দিয়াকে শরবতটা খাইয়ে দিল। দিয়া নাক সিটকে ফ্রেশ হতে চলে গেল। ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসলো। রাজ্জাক সাহেব বলল, আজকে কিন্তু একাডেমিতে যেতে হবে মা।
দিয়া স্বভাবসুলভ হাসি দিল। সিয়াম বলল, বাবা তুমি দিয়াকে পৌঁছে দিয়ে এসো। সবাই মিটিমিটি হাসতে লাগলো। দিয়া খানিকটা লজ্জা পেল। রাজ্জাক সাহেব বেশ মজা নিয়ে বললেন, হ্যাঁ বাবা, তুই যখন বলেছিস তখন তো নিয়ে যেতেই হবে। সিয়াম আর কিছু বলল না। ব্রেকফাস্ট শেষ করে অফিসে চলে গেল। দুপুরের পরে সিয়াম ফোন দিল। দিয়া ফোন রিসিভ করে বলল, হ্যালো। কি করছো? কিছু করছি না। রেডি হবা কখন? হচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা। রাখছি। আপনি কি করছেন? এই বসেছিলাম। ও আচ্ছা, আর কিছু করছেন না? সিয়াম আর কিছু বলল না। দিয়া অনেকক্ষণ সিয়ামের জবাবের অপেক্ষা করলো। অতঃপর ফোন রেখে দিল। দিয়া রেডি হয়ে রাজ্জাক সাহেবের সাথে ডান্স একাডেমিতে চলে গেল। ওখানে গিয়ে দিয়ার অনেক ভালো লাগলো। অবশেষে ওর একটা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। দিয়ার চকমক মুখ দেখে রাজ্জাক সাহেবও অনেক খুশি হলেন। রাজ্জাক সাহেব দিয়াকে ডান্স একাডেমিতে রেখে বাসায় চলে গেলেন। সিয়াম অফিস থেকে ফেরার সময় দিয়াকে বাসায় নিয়ে যাবে। ডান্সম্যান দিয়ার নাচ দেখতে চাইলেন। দিয়া হাসি মুখে নাচতে লাগলো। ডান্সম্যান দিয়ার নাচের খুব প্রশংসা করলো। ডান্স ক্লাসে দিয়ার সাথে কয়েকজনের পরিচয়ও হলো। তাদের সাথে কথা বলে দিয়াকে অনেক ভালো লাগলো। মনে হয়নি আজ তাদের সাথে ওর প্রথম দেখা। সন্ধ্যাবেলায় সিয়াম দিয়াকে আনতে গেল। সিয়ামকে দেখে সবাই মিটিমিটি হাসছে। এই হাসির রহস্য দিয়া উন্মোচন করতে পারল না। দিয়া গিয়ে গাড়িতে বসলো। সিট বেল্ট বেঁধে নাও। দিয়া চাইছে সিয়াম ওর সিট বেল্ট বেঁধে দিক, তাই ইচ্ছে করেই সিট বেল্ট বাঁধতে না জানার অভিনয় করছে। সিয়াম দিয়ার দিকে এগিয়ে সিট বেল্ট বেঁধে দিল। দিয়ার মুখ খুশিতে চকমক করছে। সিয়াম ড্রাইভ করছে আর দিহা বাইরের দিকে চেয়ে আছে। সিয়াম মিটিমিটি হাসছে, কারণ ও জানে দিয়া সিট বেল্ট বাঁধতে না পারার অভিনয় করছে। সেদিন যখন জয় শিউলির বিবাহবার্ষিকীতে গিয়েছিল, সেদিন দিয়া নিজেই সিট বেল্ট বেঁধে নিয়েছিল। মেয়েটা হয়তো ভুলে গেছে। যাই হোক, এতটুকু যদি ও খুশি থাকে তাহলে এতটুকু আমি অনায়াসেই করতে রাজি আছি। ভালো তো আর বাঁচতে পারবো না, এতটুকু অভিনয়ই করি। হঠাৎই সিয়াম গাড়ি থামিয়ে দিল। দিয়া সিয়ামের দিকে তাকালো। সিয়াম বলল, দিয়া নামো। কেন? আমরা তো এখনো বাড়ি আসিনি। উফ, এত কথা বলছো কেন? নামতে বলেছি না? দিয়া চুপচাপ নেমে গেল। রাস্তার পাশে সিয়াম দিয়াকে একটা ফুচকার দোকানে নিয়ে গেল। ফুচকার দোকান দেখে দিয়ার চোখ আটকে গেল, সাথে সাথে গলা শুকিয়ে গেল। দিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। ও এখনো সেদিনের কথা ভুলতে পারেনি। সিয়াম বলল, কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো। দিয়া মাথা নেড়ে সিয়ামের সাথে দোকানে গেল। দিয়াকে অবাক করে দিয়ে সিয়াম বলল। দিয়া অবাক হয়ে সিয়ামকে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন, আর ঝাল ছাড়া দিবেন। কিন্তু আপনি তো ঝাল খেতে পছন্দ করেন। সিয়াম নরম গলায় বলল। আজ না হয় ঝাল ছাড়া খেলাম। দিয়ার মনে হচ্ছে ও সারাদিন একটা স্বপ্নের মধ্যে আছে। স্বপ্নটা ভেঙে গেলেই আবার সব আগের মতো হয়ে যাবে। দিয়া চাইছে না ওর স্বপ্নটা ভেঙে যাক। এটা যদি স্বপ্ন হয়, দিয়া চায় ওর জীবন যেন ঘুমিয়েই কেটে যায়। সকাল সকাল দিয়ার মা দিয়াকে 2 দিনের জন্য নিয়ে যেতে এসেছে। সালমা বেগম আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন দিয়াকে ছাড়া তার ঘর শূন্য শূন্য লাগে। ফিরোজা বেগম বললেন, আজ দিয়ার জন্মদিন, তাই ওকে নিয়ে যেতে চাইছি। সালমা বেগম অবাক হয়ে বললেন, আজ দিয়ার জন্মদিন, আমাদের তো জানাই ছিল না। দিয়া ঘরে মনমরা হয়ে বসে আছে। সিয়াম দিয়াকে সকাল থেকে একবারের জন্য উইশ করেনি। তার করবেই বা কিভাবে? সিয়াম তো জানে না আজও জন্মদিন। এর মধ্যেই ফিরোজা বেগম দিয়ার রুমে এলো। দিয়া অবাক হয়ে বলল, মা তুমি, রিয়া কোথায়? রিয়া আসেনি? রিয়া আসেনি, বাসায় যাব, রেডি হয়ে নে। ওনাকে তো বলিনি মা, কিভাবে যাব? দিয়া সিয়ামকে ফোন দিল। 2 বার রিং হবার পর সিয়াম কল রিসিভ করলো। হ্যাঁ দিয়া বলো। মা নিতে এসেছে 2 দিনের জন্য, যাব? আন্টি যখন নিতে এসেছে অবশ্যই যাবে। আচ্ছা। কথাটা বলেই দিয়া ফোন কেটে দিতে নিল। তখন সিয়াম বলল, আর শোনো, ও বাসা থেকে তুমি একা একা একাডেমিতে যেতে পারবে নাকি বাবাকে বলবো তোমাকে নিয়ে যেতে? আমি একা একা যেতে পারবো। তো আসবে কিভাবে? আমি কি তোমাকে দিয়ে আসবো? না, আমাদের বাসা থেকে ডান্স একাডেমি বেশি দূরে না, আমি একা বাসায় যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, রাখছি। দিয়া ফোন রাখতে না রাখতেই রোজা এসে ঝাঁপিয়ে বলল, আপু, মা। রোজা আর কিছু বলতে পারল না। তার আগেই দিয়া দৌড়ে সালমা বেগমের ঘরে গেল। দিয়া দেখলো সালমা বেগমের ঘর পুরো অন্ধকার, 21টা মোমবাতি জ্বালানো।
দিয়া মোমবাতিগুলোর দিকে তাকাতেই সালমা বেগম এবং রাজ্জাক সাহেব গোলাপের পাপড়ি দিয়ার মাথার উপরে ছিটিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে বৌমা। হ্যাপি বার্থডে বৌমা। দিয়া হাসল। পিছন থেকে রোজা বলল, হ্যাপি বার্থডে আপু। দিয়া চেয়ে রইল রোজার হাতে একটা কেক। দিয়া বুঝতে পারল তারা আগে থেকেই ওর জন্মদিনের কথা জানতো না, ফিরোজা বেগম এসেছে বলেই তারা জানতে পেরেছে। দিয়া কেক কেটে সবাইকে খাওয়ালো। তারপর ফিরোজা বেগমের সাথে ও বাসায় চলে গেল। ও বাসায় যাওয়ার পর দিয়াকে রিয়া এসে জড়িয়ে ধরল। দিয়া রিয়াকে বলল, কিরে তুই কলেজে যাসনি? গিয়েছিলাম, কিছুক্ষণ হলো এসেছি। আমার আধা ঘরওয়ালা কেমন আছে? আছে ভালোই। মালটা কেমন? মালটা ঝাক্কাস। ওহো, এ পর্যন্ত কবার? অসভ্য মেয়ে, তোকে কেন বলতে যাব? বেশি পাকনামো করা হচ্ছে তাই না? পান্তা ভাত একটা। দিয়া কিছু বলল না, চুপ করে চলে গেল। সন্ধ্যাবেলায় দিয়ার বার্থডে সেলিব্রেট করা হলো। ফিরোজা বেগম আর দিয়ার পছন্দ মতো রান্না করেছে। দিয়া কিছু না খেয়েই রুমে চলে গেল। পরে খাবো, এখন খেতে ইচ্ছে করছে না। অফিস শেষে বাসায় ফিরতে শিয়ামের বেশ দেরি হলো। রুমে গিয়ে ফ্রেশ হলো, বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটিও করলো। বেশ কিছুক্ষণ পরে রোজা কেক নিয়ে সিয়ামের রুমে গেল। সিয়াম রোজা কেক দিল। সিয়াম রোজাকে জিজ্ঞাসা করলো, কিসের কেক রে রোজা? ভাইয়া তুই কি জানিস না আজ দিয়া আপুর জন্মদিন? কি বলিস? দিয়া তো আমায় বললো না, আর তোরাও তো কিছু বলিসনি। তার মানে তুই এখন আপুকে উইশ করিসনি? সিয়াম মাথা নাড়িয়ে না বলল। এবার রোজা বলল, এখন ফোন দে। না, ফোন দিব না, ওকে বাসায় গিয়ে উইশ করব। সিয়াম গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। সিয়াম ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি করে গাড়ি চালাতে লাগলো। কেক শপ থেকে কেক নিল। কি নাম? দিয়া। আপনার ওয়াইফ? হুম। শুধুই কি কেক নেবেন, আর কিছু নেবেন না? সিয়াম কিছু বলল না। ওর একটাই টেনশন, পৌঁছাতে যেন দেরি না হয়ে যায়। তারাই কেকের সাথে কতগুলো গোলাপ ফুলও দিয়ে দিল। সিয়াম মৃদু হেসে আবার গাড়ি চালাতে শুরু করলো। রাত 11টা বেজে 58 মিনিট। সিয়াম হাঁপাতে হাঁপাতে দিয়ার রুমে এলো। সিয়ামকে দেখেই দিয়ার চোখে পানি এসে পড়ল। সিয়াম হাঁপাতে হাঁপাতে বলল, 12টা বেজে গেছে। দিয়া ছলছল চোখে সিয়ামের মাথা নেড়ে না বলল। সিয়াম সাথে সাথেই বলল, শুভ জন্মদিন দিয়া। দিয়া দৌড়ে গিয়ে সিয়ামকে জড়িয়ে ধরল। সিয়ামের বাম হাতে কেকের প্যাকেট, ডান হাত দিয়ে জড়িয়ে ধরল ওকে। সিয়াম দিয়ার দিকে তাকিয়ে দেখল দিয়া কাঁদছে। সিয়াম দিয়াকে জিজ্ঞাসা করল, আমি কি কোনো ভুল করেছি? দিয়া মাথা নাড়িয়ে না বলল। সিয়াম এবার বলল, তাহলে এভাবে কাঁদছো কেন? দিয়া আর কিছু বলল না। রিয়া এবং বাসার সবাই ইতিমধ্যে উপস্থিত হলো। দিয়া কেক কাটলো। সিয়াম দিয়াকে কেক খাইয়ে দিল। আর রিয়া বলল, ভাইয়া, এই ফুলগুলো কি আপুর জন্য নিয়ে এসেছো? ওয়াও, হাউ রোমান্টিক। সিয়াম ইতস্তত করে দিয়ার হাতে ফুলগুলো দিল। দিয়া ফুল পেয়ে অনেক খুশি। ফিরোজা বেগম বললেন, অনেক রাত হয়েছে, আসুন আমরা খেয়ে নেই। সবাই একসাথে খেতে বসলো। দিয়াকে ফিরোজা বেগম খাইয়ে দিল। অনেকদিন পর দিয়াকে তিনি খাইয়ে দিলেন। রিয়া মন খারাপের ভাব ধরে বলল, আমি তো কেউ না। ফিরোজা বেগম বললেন, কে তুমি আন্টি? মা। মা কি রে, খালা বল। রিয়া গাল ফুলিয়ে খেতে লাগলো। ফিরোজা বেগম দিয়াকে পায়েস খাইয়ে দিতে লাগলো। পরদিন শুক্রবার সিয়ামের অফ ডে। ব্রেকফাস্ট করে সিয়াম রুমে বসে ফোন টিপছিল আর দিয়া বারান্দায় ছিল। তখনই আগমন ঘটে রিয়ার। ওকে ঝুঁকি দিয়ে দরজার ঠক ঠক আওয়াজ করে সিয়াম দরজার দিকে তাকালো। রিয়া মিষ্টি হেসে বলল, আসবো ভাইয়া? আমার আধা ঘরওয়ালি অনুমতি চাইছে। রিয়া হেসে রুমে প্রবেশ করলো। রিয়ার কণ্ঠস্বর শুনে দিয়া বারান্দা থেকে রুমে এলো। তোমাদের জন্য কফি নিয়ে এলাম। সিয়াম কফি নিল। দিয়া ওদের পাশেই বসলো। দিয়া বলল, কফিটা কি তুই বানিয়েছিস? কেন, কাল নাকিনি? খাওয়া যাবে তো? খেতে না চাইলে খেও না, আমি কাউকে জোর করি না। দিয়া হালকা এসে কফি নিল। এরই মধ্যে ইঞ্জিন গাড়ির শব্দ পেয়ে রিয়া দিয়ার বারান্দায় চলে গেল। সিয়াম রিয়ার যাওয়ার পানে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। দিয়া হেসে বলল, ওর গাড়ির কালো ধোয়ার গন্ধ ভালো লাগে। সিয়াম কিছুটা অবাক হলো, নাকি দিয়া বুঝল না। সিয়ামের মুখভঙ্গি স্বাভাবিক। রিয়া বারান্দা থেকে এসে বলল, উফ, কি ভালো লাগে ঘ্রাণটা। ইয়াক, দুর্গন্ধ। তুই চিনিস কি? জানো ভাইয়া, আমার কেরোসিনের গন্ধটা খুব ভালো লাগে, কিন্তু আপুর কাছে এসব ভালো লাগে না। তোমার ভালো লাগে? সিয়াম কফির মগটা রেখে আয়েশ করে বসলো। রিয়ার সাথে সাথে দিয়া উৎসুকভাবে তাকিয়ে আছে সিয়ামের দিকে। সিয়াম বলল,
আমার পাট পচা গন্ধ ভালো লাগে? দিয়া এদের গন্ধের কথা শুনে কি রিয়াক্ট দেবে সেটাই ভেবে পেল না। আদৌ কি এগুলো ভালো লাগার মতো গন্ধ? রিয়া বলল, ভাইয়া তুমি ড্রিঙ্কস বা স্মোকিং করো? হঠাৎই এইরকম প্রশ্ন করায় দিয়া ও সিয়াম দুজনেই চমকে ওঠে। দুজন দুজনের দিকে তাকালো। রিয়া আবারও বলল, জানি আপুর জন্য করার ইচ্ছে থাকলেও করতে পারো না, তাই না? রিয়া কিছুটা ধমকের সুরে বলল। কি বলছিস? রিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার মিষ্টি সিগারেট খেতে ইচ্ছে করে, আপুর জন্য খাওয়ার হলো না। সিয়াম কিছু বলল না, শুধু দিয়ার দিকে তাকালো। রিয়া বলল, আপু তো অ্যালকোহলের গন্ধ সহ্য করতেই পারে না, খুব অপছন্দ করে। রিয়ার কথা শুনে সিয়াম হাঁ করে তাকিয়ে আছে দিয়ার দিকে। এই সেই দিয়া যে কিনা অ্যালকোহলের গন্ধই সহ্য করতে পারে না, কিন্তু বিয়ের তৃতীয় দিন নিচেই অ্যালকোহল নিয়ে এসেছিল। প্রতিটা রাত অ্যালকোহলের অসহ্যকর গন্ধ সহ্য করে। একটা মেয়ে কিভাবে নিজের ভালো লাগা মন্দ লাগা পরিবর্তন করতে পারে? এটাই কি দিয়ার ওর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ? কথা ঘোরানোর জন্য দিয়া বলল, আমার কিছু কেনাকাটা করতে হবে, আপনি যাবেন? সিয়াম কিছু বলার আগেই রিয়া বলল, যাবে না মানে অবশ্যই যাবে আমার আধা ঘরওয়ালা। সিয়াম হাসলো। দিয়া হেসে বলল, রেডি হয়ে নেন। সিয়াম ওয়াশরুমে চলে গেল। রিয়ার সাথে দিয়া দরজা পর্যন্ত গেল। দিয়া বলল, দরজায় তখন উকি ঝুঁকি দিয়েছিস কেন? তোরা কি রোমান্স করিস দেখার জন্য? তো কি দেখলি? তুই পান্তা ভাতার আধা ঘরওয়ালা ঢেরস। দিয়া আর কিছু বলল না। রিয়া আবার বলল, আমি রেডি হয়ে আসছি। রিয়া চলে গেল। শপিং মলে দিয়া অনেক কিছুই কেনাকাটা করলো। সিয়াম দিয়ার জন্য একটি শাড়ি কিনলো। রিয়াও কিছু কেনাকাটা করলো। বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর দিয়া ফিরোজা বেগমের সাথেই তার রুমে গেল। এদিকে রিয়াও সিয়ামের কাছে গেল। ভাইয়া ঘুরতে যাবা? আমার আধা ঘরওয়ালি বললে অবশ্যই যাব। ভাইয়া তুমি কত রোমান্টিক। কতটা? যতটা হলে বইয়ের কাছ থেকে লুকিয়ে বইয়ের জন্য শাড়ি কেনা যায়। সিয়াম মাথা চুলকালো। থাক, আর লজ্জা পেতে হবে না, চলো কাছে পিঠে থেকে ঘুরে আসি। আচ্ছা চলো। দুপুরে খাওয়ার পর দিয়া আর রুমে এলো না। সিয়ামও রিয়ার রুম থেকে যাওয়ার পর ঘুমিয়ে গেল। সন্ধ্যাবেলা হাসাহাসির শব্দ শুনে সিয়াম নিচে গেল। গিয়ে দেখে মৃদুল সাহেব আর ফিরোজা বেগম লুডো খেলছে। পাশে দিয়া আর রিয়া বসে আছে। ফিরোজা বেগম বললেন, তুমি গুটিটা না খাইলেও পারতে। মৃদুল সাহেব বললেন, মায়া করে হেরে যাব নাকি? বাবা তুমি সবসময় হেরে যাও। বাবা জিতেও হেরে যায় মার জন্য। মায়ের প্রতি বাবার কি ভালোবাসা! কত ভালোবাসি, তবুও তোমার মা বলে আমি ভালোবাসি না। ফিরোজা বেগম বললেন, তুমি কি বলতে চাও? শুধু বলবে তুমি অকৃতজ্ঞ। ফিরোজা বেগম দাঁতে দাঁত চেপে বললেন, রাজা সাহেব, আমি কিভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি? ফিরোজা বেগম রাগে গজগজ করতে চলে যেতে নিলেই সিয়ামকে দেখতে পেল। মৃদুল সাহেব সিয়ামের সাথে কথা বললেন। রিয়া সিয়ামকে দেখে বলল, আহা কি ভালোবাসা! রিয়া তুই আর সিয়ামকে ডাকিস না, ও ঘুমাচ্ছে। আজ ঘুরতে যেতে হবে না বনু। কথাটা বলেই দিয়ার দিকে তাকিয়ে ভেঙচি কাটে রিয়া। রাত 8টা। সালমা বেগম দিয়াকে নিয়ে যাওয়ার জন্য বলছেন। ফিরোজা বেগম দিয়াকে যেতে দিতে নারাজ। দিয়া কোনো রকম ওর মাকে বুঝালো। ফিরোজা বেগম দিয়া সিয়াম খেতে দেয়। খাওয়া শেষ করে ফিরোজা বেগমকে দিয়া বুঝ দিয়ে শ্বশুরবাড়ি চলে আসে। সালমা বেগম যেন একদিন নয় এক যুগ পর দেখল দিয়াকে। দিয়া তার অনেক আদরের বউ। সালমা বেগম বললেন, একদিনে শুকিয়ে কাঠ হয়ে গেছে। রোজা এগিয়ে এসে বলল, আপু ওদের বাড়িতে গিয়েছিল, ওনার মা মনে হয় কম খাতি যত্ন করেনি। কি বলছিস তুই? তুই দেখছিস মেয়েটার মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে? আয় মা আয়, তোকে ভাত খাইয়ে দেই। সালমা বেগম জোর করে দিয়াকে খাইয়ে দিতে লাগলো। দিয়া অসহায়ভাবে সিয়াম এবং রোজার দিকে তাকালো। রোজা বেশ মজা নিচ্ছে। রোজা মিটমিটিয়ে হাসছে। সিয়াম হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। খাওয়ানো শেষ হলো। সালমা বেগম দিয়ার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল, যেন এ খাওয়ানোতে লুকিয়েছিল তার মনের শান্তি, আত্মতুষ্টি। সালমা বেগম বললেন, কি সিয়াম, তোর হাতে ওটা কি? সিয়াম কিছু বলতে যাবে তার আগেই রোজা সিয়ামের হাত থেকে প্যাকেটটা নিয়ে নিল। রোজা বলল, ও মা, কত সুন্দর শাড়ি।
এটা কখন কিনলেন? আমি তো দেখলাম না। দিয়ার কথা শুনে সবাই সিয়ামের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। সিয়াম বেশ লজ্জা পেল। দিয়ার হাতে প্যাকেটটা দিয়ে সিয়াম ওপরে চলে গেল। সিয়াম রুমে ঢুকে বারান্দা থেকে খাটের নিচ থেকে অ্যালকোহলের কার্টুন বের করলো। দিয়া শুধু সিয়ামের কাণ্ড দেখছিল, হয়তো এখন ড্রিঙ্কস করবে। কিন্তু সিয়াম কার্টুনগুলো একত্র করে বাইরে নিয়ে গেল। সিয়াম কি করে তা দেখার জন্য দিয়া বারান্দায় গেল। সিয়াম সেগুলো ফেলে দিয়ে এলো। দিয়ার মনে সিয়ামের জন্য ভালো লাগা আরেক কাটি ছুঁয়ে গেল। সিয়াম রুমে এসে বারান্দায় গেল। দিয়াও পিছন পিছন গেল। সিয়াম দিয়ার উপস্থিতি টের পেয়ে প্রশ্ন করলো, মন খারাপ? না। মা পাগলামি করে তোমাকে নিয়ে এলো। আমার মনে হচ্ছে তোমার মন খারাপ। না, মন খারাপ না। সিয়াম আর কিছু বলল না। দিয়া চাইছে সিয়ামের সাথে আরও কিছুক্ষণ কথা বলতে, সে আর হলো না। তার আগেই সিয়াম বলল, তুমি কি এখানে আরো কিছুক্ষণ থাকবে? আমার ঘুম পেয়েছে। সিয়াম ঘুমোতে চলে গেল। আজ প্রথম দিয়া ব্রেকফাস্ট বানাতে রান্নাঘরে ঢুকেছে। গিয়ে দেখে সালমা বেগম আটা মাখছে। সালমা বেগম দিয়াকে দেখে বললেন, এ কি মা, তুমি এখানে? দিয়া জবাব না দিয়ে হাসলো। সালমা বেগম বললেন, কিছু লাগবে তোমার মা? আজ যদি আমি ব্রেকফাস্ট তৈরি করি তুমি কি রাগ করবে? তুমি আমার অনেক আদরের ছেলের বউ। আজ প্রথম চাইছো তাই রাগ করবো না, কিন্তু প্রতিদিন করতে চাইলে ভীষণ রাগ করবো কিন্তু। ঠিক আছে, মাঝে মাঝে রাগিয়ে দেব তোমাকে। সালমা বেগম দিয়ার কথায় খুব খুশি হলেন। দিয়া তা সালমা বেগমের চোখ মুখ দেখেই বুঝতে পারল। মা, তুমি ঘরে যাও, আমি একা করছি। আচ্ছা। কথাটা বলেও সালমা বেগম ফিরে এলেন। দিয়া তার ফিরে আসার কারণ বুঝতে পারছে না। আমি বরং এখানেই থাকি, আগুন সামলে একা না থাকাই ভালো। দিয়া কিছু বলল না। সালমা বেগম প্রথমে চুপচাপ দেখছিলেন, অতঃপর এটা ওটা করে দিয়াকে সাহায্য করতে লাগলেন। দিয়ার বিরক্তি লাগছে না, বরং সালমা বেগমের প্রতি ওর শ্রদ্ধা আর ভালোবাসা আরও গভীর হলো। সিয়াম ঘুম থেকে উঠে দিয়াকে দেখতে পেল না। ওয়াশরুমে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। দিয়ার জন্য সিয়ামের রুমে অপেক্ষা করলো। দিয়াকে রেখে ব্রেকফাস্ট করতে যাওয়া বেমানান দেখায়। কিছুক্ষণ পর দিয়া রুমে আসে। সিয়ামকে বসে থাকতে দেখে দিয়া বলল, রেডি? আপনি? রেডি। সিয়াম দিয়া ব্রেকফাস্ট করতে নিচে গেল। ব্রেকফাস্ট করতে করতে রাজ্জাক সাহেব বললেন, কি ব্যাপার সালমা, আজ ব্রেকফাস্ট থেকে তুমি তুমি গন্ধ আসছে না কেন? সালমা বেগম বললেন, আমি বানাইনি, তাই আমি গন্ধ পাচ্ছ না। তবে কে বানিয়েছে? বৌমা বানিয়েছে। বাহ, বৌমা দেখি সর্বগুণই গুণান্বিত। স্বামী আর ননদ যেমন তেমনই তো বউ হবে। সিয়াম দিয়ার দিকে তাকিয়ে আবারও খাবে মনোযোগ দিল। সিয়াম অফিসে যাওয়ার জন্য দরজা পর্যন্ত চলে গেছে। তখনই রাজ্জাক সাহেব পিছন থেকে বললেন, সিয়াম, তো টিফিন। সিয়ামের রুমালটা নিচে পড়ে গিয়েছিল, সেটা তুলে বাসা থেকে বেরিয়ে গেল। সিয়াম যেতেই সালমা বেগম রাজ্জাক সাহেবকে ধমক দিল। রাজ্জাক সাহেব মিনমিন করে বললেন, আমাকে আহাম্মক কেন বলছো? আমি কি করে বলবো এটা তোমাদের প্ল্যান? বুড়ো হয়েছো, একটুও বুঝলে না? আহামক! দেখো রোজা, কার সাথে আমি 27 বছর পার করেছি। সালমা বেগম রেগে চলে গেলেন। রাজ্জাক সাহেব বিড়ালের মতো গুটি গুটি পায়ে সালমা বেগমের পিছন পিছন চলে গেলেন। রোজা বলল, ভাইয়া হয়তো শুনতে পায়নি, তুমি কিছু মনে করো না আপু। আমি কিছু মনে করিনি। রোজা ওর রুমে চলে গেল। দিয়া আজ সিয়ামের জন্য ওর প্রিয় খাবারগুলো রান্না করেছে। সিয়াম অফিসে যাওয়ার প্রায় 1.5 ঘন্টা পরে খাবারের অজুহাতে সিয়ামের অফিসে যেতে। দুপুরের দিকে গেলে যদি দিয়ার যাওয়াটার অন্যভাবে নেয় তাই। আর রাজ্জাক সাহেব চেঁচিয়ে বলে দিলেন। সিয়াম খাবার নিল না, যার মানে একটাই, সবাই ধরে নিয়েছে সিয়াম দিয়ার রান্না করা খাবার খেতে চায় না। দিয়া সামান্য পরিমাণ মন খারাপ নিয়ে বারান্দায় গেল। সেখানে গিয়ে ওর চোখ ছানা বড়া। সিয়াম নিচে অপেক্ষা করছে। ওর নাক মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। বারবার ঘড়ি দেখছে। দিয়া দৌড়ে খাবার নিয়ে নিচে গেল, যেন দম এক্ষুনি বের হয়ে যাবে। নিচে গিয়ে কয়েকবার জোরে নিঃশ্বাস ছাড়ল। দৌড় দেওয়া দরকার ছিল না। কথাটি শুনে পিছনে তাকিয়ে দেখে সিয়াম এক হাত অন্য হাতের উপরে গুটিয়ে রেখেছে। দিয়া আমতা আমতা করে বলল, আপনার টিফিন। তা তো দেখতেই পাচ্ছি। নিন। দিয়া এগিয়ে দিল। সিয়াম ধরল না। দিয়া বক্সটা গাড়িতে রেখে দিল। সিয়াম গাড়িতে উঠল। দিয়া চলে আসছিল। দিয়া, কিছু বলবেন? ব্রেকফাস্ট খুব মজা হয়েছিল। তখন দিয়া যেন এতক্ষণ এটাই শুনতে চেয়েছিল। দিয়া খুশিতে গদগদ। দিয়া উত্তেজনায় গাড়ির কাছে গিয়ে সিয়ামের কপাল বরাবর মুখ নিয়ে থেমে গেল। সিয়াম কিছুটা ভড়কে গেল।
দিয়া হেসে সিয়ামের মুখে ফু দিল, তারপর বাসার ভেতরে চলে গেল। সিয়াম স্বস্তির একটা নিঃশ্বাস ছেড়ে অফিসে চলে গেল। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। এক সন্ধ্যায় সিয়াম অফিস থেকে ফিরে পাখি দুটোকে দুটি কলা খেতে দিল। পাখি দুটো কলা না খেয়ে একে অপরের মুখের দিকে চেয়ে রইল। পাখি দুটো এক হতে চাইছে, তা দেখে সিয়ামের মন খারাপ হয়ে গেল। সিয়ামও ওখান থেকে চলে গেল। দিয়া পাখিগুলোর দিকে তাকিয়ে মুচকে হাসল। কিছু মানুষ কষ্ট বা দুঃখ তা প্রকাশ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কিন্তু অদ্ভুত দিয়া হাসছে। সবাই যে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুঃখ লুকায় তা নয়, হাসির মাঝেও লুকিয়ে থাকে এক একজনের জীবনের দুঃখখণ্ডিত গল্প। এ বিদ্যা শিখে না নারী, আসে আপনাতে। দিয়ার ক্ষেত্রেও তাই। দিয়ার কাছে রোজা এলো। রোজা, তুমি এ সময়? পড়ে পড়ে মাথা জ্যাম হয়ে গেছে, তোমার সাথে কিছুক্ষণ গল্প করব। তা বেশ করো। ভাইয়া কোথায়? বাইরে গেছে, চলে আসবে। ও আচ্ছা। রোজা চলো তোমার রুমে গিয়ে গল্প করি। আমি এটা বলতে চাইছিলাম, চলো। রোজার রুমে। আপু, তোমার ভাইয়ার সাথে ঘুরতে যেতে ইচ্ছে করে? করে তো। আমি ভাইয়াকে বলবো তোমাকে ঘুরতে নিয়ে যেতে। না, আমি চাই না। কেন? যেদিন তোমার ভাই নিয়ে যাবে সেদিন যাব। আচ্ছা। যেদিন তোমার ভাইয়ের সাথে আমার সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে, তখন কোনো এক বসন্তে। কি করবে? বসন্ত দিনের আকাশ জুড়ে গধূলি রানাগোনা, রক্তিম সূর্যটা অনেকটা পশ্চিমায় ঢলে পড়েছে। আমরা দুজন পাশাপাশি হাঁটছি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাব, তখন রাস্তার পাশের পাতাহীন কোনো গাছের গোড়ায় বসে গল্প করব। দিয়া আর কিছু না বলে রোজার রুম থেকে বেরিয়ে গেল। রোজাও পিছু ডাকলো না। দিয়া গিয়ে দেখলো সিয়াম বারান্দায় সিগারেট খাচ্ছে। দিয়া বারান্দায় গেল না। ডিনার শেষে সবাই সবাইকার রুমে চলে গেল। সিয়াম বিছানায় এপাশ ওপাশ করছে, ওর ঘুম আসছে না। দিয়াকে দেখে চুপচাপ শুয়ে আছে সিয়াম, কিন্তু ওর চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। দিয়া হঠাৎ আবার রুম থেকে বেরিয়ে গেল। সিয়ামও উঠে বসলো। দিয়া কফি নিয়ে আসলো। কি ঘুম আসছে না? না। নিন, কফি খান। সিয়াম কফি নিল। দিয়া কফিতে চুমুকও দিল। ছাদে যাবেন? এত রাতে? এত রাতে? ছাদের সিঁড়িতে সিয়াম বলল, আজ তো জ্যোৎস্না নেই। সোডিয়ামের আলো তো আছে। এখন যদি না যাই তোমার মন খারাপ করবে। না, করব না। তাহলে যাওয়ার দরকার নেই। আচ্ছা, ফিরে যাই। ওরা ফিরে এসে বারান্দায় বসলো। কফি ঠান্ডা হয়ে গেছে, চা খাবে? আমি নিয়ে আসছি। তোমার যেতে হবে না, আমি চা বানিয়ে আনছি। সিয়াম চা বানাতে চলে গেল। দিয়া একা একাই বসেছিল। দিয়া ভাবছে সিয়াম হয়তো ওকে কিছু বলবে, যার জন্য রাত জাগতে হবে। রাত জাগার সাধারণ উপায় হলো চা খাওয়া। সিয়াম চা খেতে বলেছে, সুতরাং সিয়াম কিছু বলবে। সিয়াম চা নিয়ে এসেছে। দিয়া চায়ে চুমুক দিয়ে, ওয়াও সিয়াম, আপনি তো খুব ভালো চা করেন। প্রতি উত্তরে সিয়াম কিছু বলল না। বেশ কিছুক্ষণ পরে সিয়াম বলল, থ্যাংক ইউ। দিয়া মিষ্টি একটা উপহার দিল সিয়ামকে। বারান্দার বাতি জ্বালানো হয়নি। রাস্তার সোডিয়াম বাতির মৃদু আলো বারান্দায় আসছিল। দিয়া এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর পর চাও খাচ্ছিল। চারপাশ জুড়ে স্তব্ধতার সভা বসেছে বোধে হয়। সিয়াম হালকা কাশি দিল। দিয়া বাইরে থেকে চোখ সরিয়ে সিয়ামের দিকে তাকায়। তোমার একা একা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে, তাই না? ক্ষেত্রভেদে। সিয়াম দিয়ার কথায় মানে বুঝতে পারল না, তাই উৎসুকভাবে দিকে তাকালো। অনেকের মাঝে যখন একা অনুভব করি, তখন একা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। সিয়াম কিছু বলল না, তবে সিয়ামের মনে হচ্ছে দিয়ার সম্পূর্ণ কথা এখনো বলেনি। দিয়া পূর্বের ন্যায় বাইরে তাকিয়ে বলল, জানেন সিয়াম, প্রিয় মানুষদের সাথে প্রকৃতি দেখার মাঝে এক অদ্ভুত অনুভূতি আছে। তাকে বিহীন দেখা জিনিসগুলো দেখে মনে হবে প্রকৃতির এই রূপ আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম। তখন অদ্ভুতভাবে ভীষণ ভালো লাগবে। আমারও ইচ্ছে আছে প্রিয় মানুষটির পাশাপাশি প্রকৃতি বিলাস করব, তার আঙুলে আঙুল ছুঁয়ে দেব। পরিকল্পনা নিখুঁতভাবে করা আছে, শুধু প্রিয় মানুষটি সঙ্গ দিলেই হবে। সিয়াম কোনো জবাব দিল না, কোনো রিয়াক্টও করলো না। চায়ের শেষ চুমুক দিয়ে টেবিলের উপর চায়ের কাপটা রাখলো। দিয়া ইতস্তত করতে করতে ওর হাতের কাপটা টেবিলের উপরে রাখলো। দিয়াকে ইতস্তত করতে দেখে সিয়াম বলল, কিছু বলতে চাও? উইল ইউ বি মাই ফ্রেন্ড? হাত বাড়িয়ে দিয়ে দিয়া বলল। সিয়াম চুপ করে আছে। যেখানে অস্বস্তি থাকবে না, কথার মাঝে ইতস্তত বোধ থাকবে না, পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না, সিয়াম, সেই সম্পর্ক একমাত্র হচ্ছে বন্ধুত্বের। সিয়াম এতক্ষণ চুপ ছিল, তারপর হেসে বলল, কাব্যিক হয়ে যাচ্ছ। কোলে ক্ষতি কি? দিয়াও সিয়ামের সাথে তাল মিলিয়ে হাসলো। কে আপ মেরে সে ফ্রেন্ডশিপ कर सकते हो?
দিয়া হাত বাড়িয়ে দিল। সিয়ামও হেসে হ্যান্ডশেক করলো। শুরু হলো নতুন সম্পর্কের সময় বহমান, কখন কিভাবে আসে আর যায় বলাটা খুবই মুশকিল। এভাবে কয়েকদিন চলে গেল। সিয়াম দিয়ার সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক বলা না গেলেও বলা যায় স্বাভাবিক। আবার রাজ্জাক সাহেব গ্রামে গেছেন। সিয়াম এখন আগের চেয়ে অনেক বেশি কথা বলে সালমা বেগম এবং রোজার সাথে। সিয়ামের ভেতরে গম্ভীর ভাবটা এখন আর আগের মতো নেই। একদিন ব্রেকফাস্ট টেবিলে সালমা বেগম বললেন, তোর বাবার ফোন করেছিলেন, তার কিছু টাকা লাগবে। সিয়াম কথাটা শুনে মুখটা সিরিয়াস ভাব এনে সালমা বেগমের দিকে তাকালো। তোর কাছে টাকা না থাকলে আমি তোকে টাকা দিচ্ছি। সিয়াম সিরিয়াস ভঙ্গিতে বলল, সন্দেহজনক, খুব সন্দেহজনক। কিসের কথা বলছিস? বুঝো নাই মা, বাবা গ্রামে গেলেই টাকা লাগে। টাকা কিসে লাগে বলো তো? কিসে বুঝে নাই? সংসার করতে লাগে মা। সালমা বেগম হেসে সিয়ামের কান ধরলেন। কান ছেড়ে দিয়ে দ্রুত পায়ে চলেও গেলেন। আড়ালে গিয়ে চোখ মুছলেন। কতদিন পরে সিয়াম তার সাথে দুষ্টুমি করছে। আগে সিয়ামের প্রতিচ্ছবি আজ বহু দিন পরে খুঁজে পেলেন তিনি। আনন্দে তার চোখ বাদ মানতে চাইছেন না। সিয়াম অফিসে চলে গেলে রোজা আর সালমা বেগমের সাথে দিয়া দুপুর পর্যন্ত থেকে একাডেমিতে চলে যেতে নিলে দরজায় দেখল সিয়াম ফিরে এসেছে। দিয়াকে কিছু বলতে হলো না, তার আগেই সিয়াম হাসি হাসি মুখে বলল, ভালো লাগছিল না তাই চলে এসেছি। দিয়া সিয়ামের হাতের ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো। সিয়াম সোফায় বসলো। এক গ্লাস পানি দাও তো। দিয়া পানি এনে দিল। সিয়াম পানি খেয়ে রুমে চলে গেল। শাওয়ার নিয়ে এসে সিয়াম দিয়াকে বলল, মা আর রোজা কোথায়? ঘুমাচ্ছে। ডেকে নিয়ে এসো। দিয়া ডাক দিতে যাচ্ছিল, তখন সিয়াম ডেকে বলল, থাক, তোমার যেতে হবে না, তুমি বরং কফি করে নিয়ে এসো। ডেকে না হয় কফি? সিয়াম হাতের ইশারা দিয়ে থামিয়ে বলল, তোমার ডাকতে হবে না, আমি ওদের উঠিয়ে নিয়ে আসছি। দিয়া কফি নিয়ে এসে দেখে রোজা, সালমা বেগম সবাই চলে এসেছে। দিয়া সবাইকে কফি দিল। বাবা হঠাৎ আমাদের ডাকলি যে, কিছু হয়েছে? সিয়াম উত্তেজিত হয়ে বলল, মা, তোমার প্রিয় শ্রীদেবীর জুতাই মুভি হচ্ছে। সালমা বেগমের শ্রীদেবীর কথা শুনে খুশিতে গদগদ করে টিভি দেখতে লাগলেন। খানিকক্ষণ পর মুখ গোমরা করে বলল, আমি দেখবো না। সিয়াম ভুরু কুচকে বলল, কেন, কি হয়েছে? তুই একটু পরপর চ্যানেল পাল্টে পাল্টে ক্যাটকে খুঁজবি? ক্যাটকে খুঁজবো না? জানো, দিয়া মা শ্রীদেবীকে খুব পছন্দ করে। শ্রীদেবীর হলে কোনো মুভি এলেই বাবার সাথে হলে গিয়ে দেখতো। তখন 1800 টাকা করে টিকিট ছিল। রোজা বিরক্তি ভঙ্গিতে বলল, হ্যাঁ, আমার এমন বুইড়া ছবি দেখতে খুবই বিরক্ত লাগে। বিরক্ত লাগে? মুভিটা দেখে দেখে কিছু শিখ। কি শিখবো এই পুরনো মুভি থেকে? সিয়াম কিছু একটা বলতে চাচ্ছিল, তার আগেই সালমা বেগম চিৎকার দিয়ে বললেন, তোদের জন্য কি শান্তি করে মুভিটা দেখতেও পারবো না? দিয়া মা, আজ রাতের রান্নাটা তুমি করো। রোজা বকবক না করে দিয়াকে সাহায্য কর। সিয়াম দিয়াকে রান্না করতে বারণ করলো। রাতে সবাই বাইরে খাবার খাবে। সিয়াম দিয়াকে বলল, দিয়া, সামনেই তো প্রোগ্রাম, তুমি নাচের প্র্যাকটিস করো। দিয়া নাচছিল, বলা যায় বেশ ভালোই নাচছিল। হঠাৎই হোঁচট খেয়ে পড়ে গেল। বেশ জোরে ব্যথা পেয়ে শব্দ করলো দিয়া। পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে, পা বোধহয় মুচকে উঠেছে। সিয়াম দিয়ার সাথে এক হাত কাঁধের ওপরে দিয়ে বিছানায় শুইয়ে দিল। সকালে দিয়া উঠে সিয়ামকে দেখতে পেল না। ঘড়িতে দেখলো 9:45 বেজেছে। বিছানা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু দিয়া উঠতে পারল না। পায়ে অনেক ব্যথা। দরজা খুলে সিয়াম ঢুকলো। সিয়াম এই সময় বাসায়? আজ আপনার অফিস বন্ধ নাকি? আজ যাব না মা, মা তোমাকে একা রেখে অফিস যেতে বারণ করেছে। মা কোথায়? মা আর রোজা গ্রামে গেছে। তুমি সারা রাত ঘুমাতে পারোনি, শেষ রাতে ঘুমিয়েছো, তাই তোমাকে না বলে চলে গেছে। ও। সিয়াম রুটি ভাজি নিয়ে এলো দিয়ার জন্য। দিয়া অসহায় ভঙ্গিতে বলল, আমি এখনো ফ্রেশ হইনি। সিয়াম আন্দাজ করতে পারলো ব্যথার জন্য দিয়া হাঁটতে পারছে না। দিয়া সিয়ামের কাঁধে হাত দিয়ে ভর করে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে। সিয়াম হেসে হেসে বলল, কি দিন এলো, তোমাকে এখন আমার হাত ধরে ধরে হাঁটতে হয়? কথাটা শুনে দিয়া লজ্জা পেল। লজ্জায় কেন কোনো কথা বলতে পারল না। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো সিয়াম ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আছে। সিয়াম দিয়াকে ধরে বিছানায় বসালো। দিয়া সকালের নাস্তা করলো। আজ আমাকে রান্নাঘরে করতে হবে। এখন তো তুমি রান্না করতে পারবে না, আমি রান্না করি। তুমিও বোঝো আমার হাতের রান্নার টেস্ট কেমন। হ্যাঁ, তাহলে তো আমারও দেখা উচিত আপনার হাতের রান্নার টেস্ট কেমন। আমি তো অনেক ধরনের রান্না করতে পারি। আপনি কি কি পারেন? সিয়াম কাচুমাচু করতে করতে বলল, ভাত, ডাল আর ডিম ভাজতে পারি।
সেইটুকুই, রান্না করুন। সিয়াম দিয়াকে রান্নাঘরের একটা চেয়ারে বসালো, চুলোয় ভাত বসিয়ে পেঁয়াজ কাটতে লাগলো। পেঁয়াজ কাটতে দিয়ে সিয়ামের চোখের পানি আর নাকের পানি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। দিয়া মুচকি মুচকি হেসে সিয়ামকে পিঞ্চ করে বলল, আচ্ছা, আপনি কি এইরকম পানি সহ রান্না করবেন? পানি কোথায়? এগুলো তো পেঁয়াজের রস। আপনি তো পেঁয়াজ বাড়ছেন বা ব্লেড করছেন না, তাহলে পেঁয়াজের রস এলো কোথা থেকে? সিয়াম তীক্ষ্ণ দৃষ্টিতে দিয়ার দিকে তাকালো, তবে কিছু বলল না। ভাত নামিয়ে ডাল বাগার দিতে গিয়ে সিয়ামের নাজেহাল অবস্থা। গরম তেলে পেঁয়াজ রসুন দিতে গিয়ে ছ্যাঁত করে উঠল। সেটা দেখে সিয়াম লাফ দিল। এদিকে দিয়া সিয়ামের কাণ্ড দেখে হেসে কুটি কুটি। দিয়া সিয়ামকে ডাকলো, তারপর দিয়া সিয়ামের সাহায্যে গিয়ে ডাল বাগার দিল। অতপর দুজনে একসাথে দুপুরের খাবার খেলো। বিকেলে দিয়া বারান্দায় বসে আছে। সিয়াম দুমগ কফি নিয়ে বারান্দায় গেল। দিয়াকে একটা মগ দিয়ে বলল, নাও কফি খাও। দিয়া কফির মগটা নিতে নিতে বলল, তুমিও বসো। সিয়াম দিয়ার পাশে টুল টেনে বসলো। কফির মগে চুমুক দিয়ে দিয়া বলল, খুব ভালো কফি বানাও তুমি। এক চুমুকে বুঝে গেলে? ভাত রান্না করার সময় হাড়ির সব কটা চাল টিপে টিপে দেখতে হয় না, দু একটা টিপে দেখলেই যথেষ্ট। সিয়াম কফির মগে চুমুক দিয়ে বলল, বাহ, স্মার্ট অ্যান্সার। দিয়া সিয়ামের দিকে তাকিয়ে বলল, তুমি আমায় যতটা বোকা ভাবো ততটা বোকা কিন্তু আমি নই। সিয়াম মনে মনে ভাবল, সুন্দরী মেয়েদের একটু একটু বোকা অবস্থাতে বেশ লাগে। কফি শেষ করে সিয়াম বলল, এখন পায়ের অবস্থা কেমন? হাঁটতে পারবে? পারবো, তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে। চলো কাছে কোথায় ঘুরে আসি। একটু হাঁটা চলা হলে যতটুকু ব্যথা আছে তা সেরে যাবে। এখন তোমার এভাবে পায়ে ব্যথা নিয়ে বসে থাকলে চলবে না। তোমার ড্যান্স প্রোগ্রাম প্রায় এসেই পড়েছে। দিয়া ঠান্ডা চোখে সিয়ামের দিকে তাকিয়ে রইল। সিয়াম দিয়াকে নিয়ে ভাবছে, তাহলে কি সিয়ামের মনে দিয়াকে নিয়ে কোনো জায়গার সৃষ্টি হয়েছে? ভাবতেই দিয়ার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল। সত্যি, একটা মানুষের সাথে না মিশলে বোঝা যায় না ভেতরের মানুষটা কেমন। দিয়া গাঢ় বেগুনি রঙের জামা পরল, চুলগুলো ছেড়ে চোখে কাজল দিল, ঠোঁটে পরল গাঢ় বেগুনি রঙের লিপস্টিক। দিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে সিয়ামের কাছে এসে বলল, চলুন, কোথায় যাবেন, আমি তৈরি। সিয়াম আচমকাই দিয়ার দিকে তাকালো। তাকাতে সিয়ামের চোখ যেন আটকে গেছে। সিয়ামের মনে হচ্ছে রূপকথার গল্পের ওই লাল নীল বেগুনি পরীগুলো আছে না, দিয়া বোধহয় সেই বেগুনি পরীটা। সিয়াম দিয়াকে ধরে ধরে নিয়ে বাইরে বের হলো। কাছে কোথাও পার্কে নিয়ে গেল সিয়াম দিয়াকে। দিয়া খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটছে, সিয়াম দিয়াকে ধরে রেখেছে। এভাবেই ধরে চলুক জীবন। এই ভালোবাসা অসমাপ্ত গল্পটির প্রথম সিজন এখানেই শেষ করলাম। যদি গল্পটি ভালো লাগে তাহলে দ্বিতীয় সিজন নিয়ে আসব। দ্বিতীয় সিজন চাইলে কমেন্ট করুন। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। কি করিস? আমিও বসে আছি। তুই কিন্তু কারোর নজর যাতে না লাগে। আমার নিজের নজরও যাতে না লাগে। কেন উঠবে না? নিশ্চয়ই দেখা যাবে। মেঘ সরে গেলেই দেখা যাবে। বেশ ভালোভাবে বুঝেছি। আজান দিতে দেরি আছে, তুই খেয়ে নে। ইচ্ছে করেই দেখা দেয়নি।